নিজেদের ঘরের বারান্দায় বসে এলিজা বই পড়ায় আর অ্যাশার তার ল্যাপটপে মনোযোগী হয়ে আছে। এরই মাঝে লুসিনা অ্যাড্রিয়ানের উপস্থিতি টের পেয়ে চোখ না তুলে অ্যাশার বলে ওঠে, ভেন্যু রেডি? আপনি কি করে জানলেন আমরা এসেছি? এমনি, এখন বলে ফেলেন তো, ভেন্যু রেডি? হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবেই ঠিক করেছি। অ্যাড্রিয়ান আর অ্যাশারের কথার মাঝে লুসিনা হঠাৎ করে বলল, একটা ইনফরমেশন ছিল মিস্টার মিলার, যদি একটু বাইরে আসতেন ভালো হতো। অ্যাশার, অ্যাড্রিয়ান আর লুসিনা তিনজনই ঘরের ভিতর চলে গেল। তারা চলে যেতেই এলিজা নিজের ফোন হাতে নিল, যা অ্যাশারই তাকে কিনে দিয়েছে। কারোর নাম্বারে কল করে বলল, আমাকে বিয়ে করতে রাজি আছে। অপর পাশ থেকে পুরুষালী এক কণ্ঠ বলে উঠল। প্রশ্নের উত্তর না দিয়ে লাইন কেটে পুনরায় বইয়ের পাতায় মনোযোগী হয় এলিজা। অ্যাশার বরাবরের মতো নিখুঁত পরিকল্পনার মানুষ। এলিজাকে বিয়ের কথা বলার পর থেকেই অ্যাশার কাজে লাগিয়ে দিয়েছে ব্রিয়ানকে। ক্যাথেড্রালে সময় ঠিক করা থেকে শুরু করে প্যালেস আর ভেন্যু সিলেক্ট করার ভারী দায়িত্ব ছিল ব্রিয়ানের কাঁধে। অ্যারন, চার্লট ও লুসিনাকে দিয়েছিল প্রপোজাল প্ল্যানিং এর দায়িত্ব। এলিজার গাউন নির্বাচন থেকে শুরু করে পুরো ভ্যানুর সৌন্দর্য নিশ্চিত করা ছিল তাদের কাজ। সবকিছু প্ল্যান মাফিক এগোচ্ছে বিধায় সকলেই কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলছে। বিয়ের ইনভাইটেশন কার্ড হাতে নিয়ে কয়েকবার তাতে চোখ বুলিয়ে নিল অ্যাশার। অ্যাশার নিজের হাতে বিয়ের দাওয়াতপত্র নকশা করেছে। সাদা কাগজে সোনালি প্রান্তের মাঝখানে লেখাটি দেখে মিষ্টি হাসি রেখা ফুটে উঠল অ্যাশারের মুখপানে। তার হাসি দেখে উডি বলল, স্যার, এমন উদ্ভটের মতো হাসছেন কেন? সাথে সাথে অ্যাশার চোয়াল শক্ত করে তার দিকে তাকাতেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যেন কিছুই হয়নি। অ্যারন হেসে বলল, উইথ লাভ অ্যান্ড জয়, অ্যাশার অ্যান্ড এলিজা রিকোয়েস্ট ইউর প্রেজেন্স অন দ্য ওয়েডিং ডে। লাইনটা কিন্তু সুন্দর লিখেছিস আশ। কিন্তু লোকেশন লস অ্যাঞ্জেলস কেন মিস্টার মিলার? সহসা প্রশ্ন করলো অ্যাড্রিয়ান। তার প্রশ্নের অ্যাশার ছোট করে উত্তর করলো, ওয়েডিং ব্যাঙ্কুয়েট ওখানেই হবে। তাহলে এখানে কেবল ফ্রেন্ডস অ্যান্ড। কথাটা শেষ করে না অ্যাশার, সেখানেই থেমে যায়। তাকে চুপ থাকতে দেখে লুসিনা সকলকে তাড়া দিয়ে বলল, এলিজা উঠে যাবে ঘুম থেকে। যতক্ষণ ঘুমাই ততক্ষণ সময় পর্যন্ত প্ল্যান করতে পারি, টাইম নষ্ট করার না তো। 4 দিন পর প্রার্থনারত নীরবতা ভেঙে গির্জার ঘণ্টাধ্বনি বেজে উঠল। ভ্যানকুভারের একটি পুরনো ক্যাথেড্রাল, গথিক স্থাপত্যের অন্যতম নিদর্শন, যেখানে উঁচু খিলানের ছাদ আর রঙিন কাচের জানালাগুলো থেকে সূর্যের আলো নরম ছায়া ফেলে। হলঘরটি শ্বেতপদ্ম, লিলি আর সবুজ লতাপাতার সাজে সজ্জিত। প্রতিটি সারির বেঞ্চে রাখা ছোট মোমবাতির আলো জ্বলজ্বল করছে। অ্যাশার ইতিমধ্যেই সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার পরনে কালো রঙের ক্লাসিক টেইল কোট, সাদা শার্ট আর লাল গোলাপের বোতাম হোল। তার চোখে দৃঢ়তা এবং ভালোবাসার প্রতিচ্ছবি। পাশে দাঁড়িয়ে অ্যারন আর ব্রিয়ান, যারা তার বেস্ট ম্যানের দায়িত্ব নিয়েছে। গির্জার দরজা ধীরে ধীরে খুলে গেল। কোণে প্রবেশের সময় হয়েছে। এলিজার গাউন আইভরি সিল্কের সূক্ষ্ম লেস আর মুক্তার কাজ করা। তার দীর্ঘ ভেইলটি পেছনে বয়ে চলেছে। মেঝেতে এক শুভ্র স্বর্গীয় আলোর রেখা তৈরি করেছে। তার হাতে ছিল সাদা গোলাপের তোড়া। এক মুহূর্তের জন্য সবাই নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়ে রইল। পেছনে লুসিনা আর চার্লট তার ভেইল ঠিক করে দিচ্ছিল, যেন প্রতিটি পদক্ষেপ সুষম হয়। এলিজা ধীরে ধীরে অ্যাশারের দিকে এগিয়ে যেতে লাগলো। তার প্রতিটি পায়ে রিদমিক সুরে বাজছিল, যা অর্গান থেকে ভেসে আসছিল। কনিষ্ঠ পাদ্রী হাসি মুখে তাদের অভ্যর্থনা জানিয়ে শুরু করলেন বিয়ের ধর্মীয় আচার। পাদ্রী বললেন, আমরা এখানে একত্র হয়েছি অ্যাশার এবং এলিজাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করার জন্য। বিয়ের শপথ পড়ার সময় চারপাশের পরিবেশ যেন আরো গম্ভীর ও পবিত্র হয়ে উঠল। অ্যাশার এলিজার হাতে হাত রেখে বলল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সুখে দুঃখে, ধনী গরিব, সুস্থতা অসুস্থতায় তোমার পাশে থাকবো। তুমি আমার হৃদয়ের অধিকারী এবং চিরকাল তাই থাকবে। তারপর এলিজা কিছুটা সময় নিয়ে নিজের মৃদু কণ্ঠে প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো, তোমার সুখে হাসবো, তোমার দুঃখে কান্না ভাগ করে নিব। পাদ্রী তাদের আংটি আদান প্রদানের সময় ঘনিয়ে আসতেই রিং রাখার ট্রে এগিয়ে দিলেন। অ্যাশার প্রথমে এলিজার অনামিকায় আংটি পরিয়ে বলল, ওই আংটি তোমার প্রতি আমার অনন্ত ভালোবাসার প্রতীক। এলিজা একইভাবে অ্যাশারের হাতে আংটি পরিয়ে দিল। শেষে পাদ্রী বললেন, আমি আপনাদের স্বামী এবং স্ত্রী হিসাবে ঘোষণা করছি, মে ইউ কিস দ্য ব্রাইড। অ্যাশার মৃদু হেসে এলিজার দিকে ঝুঁকল, আর সেই মুহূর্তে চারপাশে করতালিতে মুখরিত হয়ে উঠল। এলিজা চোখ বন্ধ করে আবেশে অ্যাশারের ঠোঁটের নরম ছোঁয়া গ্রহণ করলো। এলিজার অধর হালকা কামড়ে ধরে অ্যাশার। নিজের পরনের গাউন চেপে ধরে এলিজাকে ছেড়ে দিয়ে এলিজার কানের কাছে বিকৃত হেসে অ্যাশার বলে, আমার সাথে জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে গেছে এলিজাবেথ। আমি ইভান না যে তোমাকে ছেড়ে দেব। তুমি আমার,
আর তোমার শরীর, রক্ত, মাংস, হাড়, তোমার যা আছে সব আমার। আর হ্যাঁ, এখনো যদি ওইসব ডিল নিয়ে পড়ে থাকো তাহলে বলবো ডিলের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। আমার পোশাক কবুতর তুমি, নিজের মতো উড়বে বাধাহীন, কিন্তু দিন শেষে আপন নিরে তোমাকে ফিরতে হবে। সদৃশের সুতার বাধায় পড়েছে তুমি। মুখের হাসি আরো চওড়া করে এলিজা বলে, জেনে গেছো সব? ইয়েস মাই প্রিন্সেস। তাহলে তো জানোই এলিজার পথে বাধা হওয়ার চেষ্টা যে করেছে সে মারা পড়েছে। এলিজার হাত অবধি কাঁপবে না। ইটস নট ওয়ার্নিং সুইটহার্ট, ইটস দ্য ফ্যাক্ট। ওহ এলিজা, এখনো সে বাচ্চা রয়ে গেছো। বললাম তো তুমি নিজের মতো উড়ো, তবে আমার কাছে দিন শেষে ফিরতে হবে তোমায়। এলিজা আর অ্যাশারকে বিড়বিড় করতে কথা বলতে দেখে উইলিয়াম কিছুটা ব্যঙ্গ করে বলল, আরে কথা রাতেও বলতে পারবেন, এখন চলো, আরও সারপ্রাইজ বাকি আছে তো। এতক্ষণ এলিজা চোখ তুলে আশেপাশে তাকাতেই হকচকিয়ে উঠল। তার পরিবারের প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয়রা সবাই উপস্থিত। এমনকি আইল ধরে তার বাবাই তার হাত ধরে নিয়ে এসেছে। আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে এলিজা। সকলেই একে একে এলিজার সাথে মিষ্টি অভিনন্দন জানিয়ে বাইরে এসে জড়ো হলো। অতিথিদের হাতে ছিল ফুলের পাপড়ি। নবদম্পতি যখন গির্জা থেকে বেরিয়ে এলো, পাপড়ির ঝড় তাদের চারপাশে এক শুভ্র স্বপ্নময়তা তৈরি করলো। দূরে ঘণ্টাধ্বনি বাজছিল। তার সামনে দাঁড়িয়ে ছিল একটা সাদা কার্টেজ, যা নবদম্পতিকে নতুন জীবনের পথে নিয়ে যেতে প্রস্তুত। শীতল স্নিগ্ধ বিকেলের আকাশে সূর্য তখন অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ের পাদদেশে এক অভিজাত প্রাসাদের সামনে ফুলের সুবাসে মাখা হাওয়ায় ঝুলন্ত লণ্ঠনের আলো ঝিকিমিকি করছে। এই দিনটি ছিল অ্যাশার আর এলিজার জীবনের সবচেয়ে বিশেষ দিন। অ্যাশার বরাবরের মতোই এমন এক আয়োজন করেছেন যা তার ভালোবাসা, যত্ন আর শৈল্পিক মনোভাবের সাক্ষী হয়ে থাকবে। অতিথিরা এসে পৌঁছেছে। লুসিনা, অ্যাড্রিয়ান, অ্যারন, চার্লট, ব্রিয়ানুডি, এমনকি কিছু প্রতিবেশীও এসেছে। লুসিনা আর অ্যাড্রিয়ানের বাবা মা, ভাই বোন থেকে আরও অনেকে। সবাই ভেন্যুর সৌন্দর্যে মুগ্ধ। প্রাসাদের মূল দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখা গেল এক বিস্তৃত হলরুম, যার মেঝেতে ছড়ানো সিল্কের কার্পেট। ছাদের বিশাল ঝাড়বাতিতে স্ফটিকের আলো খেলা করছে। প্রতিটি টেবিলে সাজানো হয়েছে শ্বেত টিউলিপ আর সোনালী মোমবাতি দিয়ে। খাবারের আয়োজন এক কথায় রাজকীয়। 5 কোর্সের ডিনার, যেখানে স্থানীয় পনির, তাজা সামুদ্রিক মাছ আর ফরাসি পেস্ট্রি পরিবেশন করা হচ্ছিল। গেস্টের মধ্যে অনেকেই বুফে উপভোগ করছিল। হলরুমের এক কোনায় একদল মিউজিশিয়ান ট্রাম্পেট, ভায়োলিন আর পিয়ানোতে মন্ত্রমুগ্ধ সুর তুলছে। এলিজারা সকলে পেছনের দিকে প্যালেসের ভেতর প্রবেশ করছে। ছোট্ট একটা আলাদা কক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাউনটিতে শেষবারের মতো চোখ বুলিয়ে নিল। তার গাউনের প্রত্যেকটি সূচিকর্ম যেন তার গল্প বলছে। প্রতিটি সোনালী ফুল আর মুক্তার কাজ ভালোবাসার প্রতীক। তার টায়রাটি মাথায় রাখার সময় লুসিনা হাসি মুখে বলল, তোমাকে সত্যিই রাজকন্যার মতো লাগছে এলিজা। অ্যাড্রিয়ান, অ্যারন, চার্লট আর ব্রিয়ার অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ততার মাঝেই চলছে তাদের খুনসুটি। চার্লট উডিকে গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওডি, তুমি এখানে দাঁড়াও, অতিথিদের সঙ্গে তোমার ছবি তোলার ব্যবস্থা করি। যদি তোমার মুখে একটু হাসি ফোটে। বাই দ্য ওয়ে, তুমি কি হাসতে জানো? না মানে তোমার জন্য কি হাসির ক্লাস নিতে হবে? উডি সহ সকলেই হেসে ফেলল। উডি হাসতে হাসতে বলল, আমার তেরাবাঁকা হাসি দেখলে কেউ আমার সাথে ছবি তুলবে না। যখন বিয়ের অনুষ্ঠান শুরু হলো, সবাই গভীরভাবে মুগ্ধ। এলিজা যখন হলের ভিতর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, তার দীর্ঘ ভেইলের উপর ঝাড়বাতির আলোকরশ্মি পড়ে এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করলো। অ্যাশার তখন দাঁড়িয়ে, তার চোখে এক গভীর প্রশান্তি। এই দিনটি তার প্রতিটি স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে। লুসিনা, অ্যাড্রিয়ান, অ্যারন, চার্লট, ব্রিয়ানা, রুডি তখন করতালিতে ফেটে পড়ল। চারপাশের আলো, ফুল, সঙ্গীত আর মানুষের উচ্ছ্বাস মিলিয়ে সেই মুহূর্ত যেন চিরকালীন হয়ে উঠল। ডিনার শেষে উডি অ্যাশারের উদ্দেশ্যে বলল, স্যার, আজকে আপনারা ড্রাইভ করে বাড়ি চলে যান। কেন? ছোট্ট শব্দের প্রয়োগে প্রশ্ন করে অ্যাশার। কারণ আমার ব্যাচেলর পার্টি করব। বিদ্রুপ করে উত্তর করে অ্যারন। আচ্ছা, আমরা তাহলে বাড়ি যাচ্ছি। হ্যাভ এ লং নাইট ইউ টু। তোর বদমাইশি কমবে না? ভুল কি বলছি, বাড়ি যা আগে, দেখবি রাত আসলেই অনেক বড়। চোখ টিপলো অ্যারন। এলিজার হাত ধরে গাড়িতে নিয়ে বসলো অ্যাশার। এলিজা সিট বেল্ট লাগাতে নিলে বলল, এলিজাবেথ, বলো। আমার কাছে আসো। কেন? এলিজার প্রশ্নের জবাব না দিয়ে তার দিকে এগিয়ে গেল সে। এলিজার কোমরে নিজের হাত পেঁচিয়ে ধরে বলল, আসবে নাকি না? বিরক্তি নিয়ে এলিজা বলল, কোথায় আসবো? আমার কোলে এসে বসো। আই ওয়ান্ট টু হাগ ইউ। অ্যাশ, আমি এমন ভারী গাউন নিয়ে কিভাবে তোমার কাছে যাব বলো তো? তাহলে খুলে ফেলো। মানে? হকচকিয়ে ওঠে এলিজা। মানে আবার কি? খুলে ফেলো গাউন। এখানে তো আমিই আছি, তাই না? কে তো দেখছে না তোমার আর আমার মাঝে যে আসার চেষ্টা। অ্যাশার কথা শেষ হওয়ার আগে এলিজা বলল, ননসেন্স কথা বলো না তো, বাড়ি যাই চলো। এত অধৈর্য তুমি এলিজাবেথ?
বাঁকা হাসে অ্যাশার। এলিজা কিছুটা বোকা মনে যায়। সে বোঝাতে চাইল কি আর অ্যাশারা বুঝলোটা কি? সে তো কেবল একটু রেস্ট নেওয়ার জন্য বাড়ি ফিরতে চাইছে। বাড়ি ফিরে এলিজা তার পিয়ানোর দিকে হাঁটা দিল। শরীরে লেপ্টে থাকা ভারী গাউনটা দুহাতে ধরে পিয়ানোর সামনে থাকা টুলটাতে বসল সে। পিয়ানোর নোটগুলো চেপে আলতো সুর তুলল সে। অ্যাশার কিছু সময় ঠায় দাঁড়িয়ে এলিজাকে দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে এলিজা ঠিক পেছনে বরাবর দাঁড়ালো। হালকা ঝুঁকে এলিজার হাতের উপর হাত রেখে বলল, লেটস প্লে ডাই উইথ স্মাইল। তুমি পিয়ানো বাজাতে পারো? কিছুটা অবাক হয়ে এলিজা। মিউজিক্যাল নোট শিখেছিলাম। দুজনে মিলে গানটার প্রথম কিছু সুর তোলার পর অ্যাশার সোজা হয়ে দাঁড়ালো। কিছুটা নরম স্বরে বলল, চলো ফ্রেশ হবে। চলো। দোতলার ঘরে এসে সিঁড়ির কাছে দাঁড়িয়ে পড়লো এলিজা। অ্যাশার তাকে দাঁড়িয়ে পড়তে দেখে বলল, কি হলো? আমাদের রুম কি ফার্স্ট নাইটের জন্য ডেকোরেট করা? কেন? করা থাকলে কি তুমি খুশি হতে? বাঁকা হেসে এলিজাকে সূক্ষ্ম খোঁচা দিয়ে বলল সে। এলিজা তা বুঝলেও কোনো প্রতিউত্তর করে না। সোজা হাঁটা দেয় রুমের দিকে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই পুরো ঘর জুড়ে অন্ধকারের রাজত্ব দেখতে পায়। সুইচ টিপে লাইট জ্বালাতেই সবকিছু স্বাভাবিক দেখে হাঁপ ছাড়ে এলিজা। আয়নার সামনে গিয়ে কয়েকবার পরনের গাউনের পেছনের চেইন খোলার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয় সে। আয়নার সামনে এলিজাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে অ্যাশার বিছানা ছেড়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নতুন বউয়ের গাউনটা যে খুলে দিতে হয় সেটা কি তুমি জানো না? চোখ বাঁকিয়ে তাচ্ছিল্য করে উত্তর দেয় এলিজা। তার চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠেছে। অ্যাশার মুচকি এসে বলল, এই তো ভেবেছি প্রিন্সেস, এলিজাবেথের কারো সাহায্যের দরকার হয় না। এলিজা গম্ভীর সুরে বলল, চুপ করবে তুমি? সব সময় মজা করো আমার সাথে। তুমি জানো গাউনটা কত টাইট? আচ্ছা যাই হোক, চেন খুলে দাও, আমার বিরক্ত লাগছে। অ্যাশার আলতো হাতে এলিজার গাউনের চেইন খুলে দিয়ে নরম স্বরে বলল, আচ্ছা তুমি তো হট কেন বলো তো? তোমার কথার ধরন এত বাজে কেন? এসব কি যা তা বলতে থাকো সব সময়। আমি যা তা তোমাকে বলবো না তো কি ইভানকে গিয়ে বলবো? সব সময় ইভানকে মাঝে টানবে না বলে দিলাম। দেখেছো, এক্স হাজবেন্ডের জন্য ভালোবাসা উপচে পড়ছে। একদমই না। আসলে আমার হাজব্যান্ড ওই ইভানের নামটা আমার চেয়ে বেশি নেয়, তাই সন্দেহ হচ্ছে। আবার রোম্যান্স হয়ে গেল না তো? 1 মাস তো ওখানেই ছিল। অ্যাশারকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যে বাঁকা হেসে বলল এলিজা, ওয়েট ফর মি, I'll be back in a jiffy and then I will show you what turns me on. এলিজা আবারও বাঁকা হাসি দিয়ে তার প্রতিফলন দেখল। অ্যাশার ছায়া ততক্ষণে আয়না থেকে হারিয়ে গেছে, কিন্তু তার কণ্ঠ যেন এলিজার মনে অনুরণন তুলল। এত কিছুর মাঝেও এলিজার মনে একটা প্রশ্নই ঝড় তুলতে লাগলো। সে কি অ্যাশারের প্রেমে পড়ে গেল, নাকি মোহে জড়িয়ে গেল, নাকি এটা আসলেই ভালোবাসা? অ্যাশারের আদেশ মোতাবেক ঘরে বসে ফোন স্ক্রল করছিল এলিজা। হঠাৎই অ্যাশার হন্তদন্ত হয়ে মুহূর্ত ব্যয় না করে এলিজাকে কোলে তুলে নেয়। বিনা বাক্য প্রয়োগে হাঁটা দেয় বাহিরের দিকে। অ্যাশারের বর্তমান রুমের দরজার সামনে এসে বড় করে শ্বাস নেয় অ্যাশার। এলিজাকে কোল থেকে নামিয়ে এক হাত বাড়িয়ে দরজা খুলে সে, আরেক হাত এলিজার পিঠে রেখে তাকে ঠেলে দেয় ভেতর। সমস্ত ঘরটি ছিল একান্ত নির্জনতার একটা আশ্রয়স্থল। কেবলমাত্র পাশে রাখা ল্যাম্পের নরম সোনালি আলোয় আলোকিত। বাতাসে ভেসে বেড়াচ্ছিল জুই আর চন্দনের গন্ধ, মিশে যাচ্ছিল তাদের ভাগাভাগি শ্বাসের উষ্ণতার সাথে। অ্যাশারের ঘরের বিশাল বিছানায় ছড়ানো ছিল নরম সিল্কের চাদর। রেশমি চাদরগুলো এলিজার উন্মুক্ত ত্বকে শীতল স্পর্শ ছড়াচ্ছিল, কেননা অ্যাশারের বক্ষ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে বিছানার সাথে। তার অনাবৃত দেহ কালো চুলের ঢলে ঘেরা। বাইরের পৃথিবী যেন অস্তিত্ব হারিয়ে ফেলেছিল, কেবল তারাই ছিল এক অনন্ত অনুভূতির মাঝে আটকে। অ্যাশার তার উপর ঝুঁকে এক হাত দিয়ে ভর দিয়ে অন্য হাতে তার গালে মৃদু দাগ এঁকে দিতে থাকে। তার স্পর্শ ছিল হালকা, যেন একটু বেশি চাপ দিলেই এলিজা হারিয়ে যাবে। তার ঝড়ের মতো ধূসর চোখ, যা সাধারণত তীক্ষ্ণ আর গোপনীয়তায় আচ্ছাদিত থাকত, এই মুহূর্তে তা নমনীয়তা ধারণ করেছে, যেন কিছু অনুচ্চরিত অনুভূতি তাদের গভীরতার লুকানো। অ্যাশার তার তর্জনী দিয়ে এলিজার নিচের অধরে হালকা ছুঁয়ে দিল। কিছুক্ষণ থেমে সে আবারও ঝুঁকলো। তার শ্বাসের উষ্ণতা এলিজার মুখে অনুভূত হলো। তুমি তো চুপ কেন? এতক্ষণ তো প্রচুর কথা বলছিলে। সে ফিসফিস করলো এলিজার কানে, তার কণ্ঠ গভীর আর শিরশিরে, যা এলিজার মেরুদণ্ডে শিহরণ পাঠালো। এলিজা তার ঠোঁট সামান্য বাঁকালো, তার দৃষ্টি ছিল অ্যাশারের উপর। কি বলবো? সে মৃদু হাসি দিয়ে বলল, তার কণ্ঠ ছিল নরম কিন্তু দৃঢ়। অ্যাশারের ঠোঁটে হালকা এক ছায়া হাসি ফুটে উঠল। তার কণ্ঠে হাস্যরস থাকলেও তাতে গভীরতার একটা ছাপ ছিল। হালকা থেমে আবারও বলে উঠল। এলিজার তরফ থেকে উত্তর শোনার অপেক্ষা না করেই সে তার ঠোঁট নামিয়ে আলো। এলিজার অধরে ধরা দিল এক চুমু, যা ধীর আর সচেতন ছিল, যেন কোনো গান যা ধীরে ধীরে একটা অবিস্মরণীয় সুরে পৌঁছানোর প্রতিশ্রুতি দেয়।
তার উষ্ণ আর দৃঢ়তা মেশানো অধর চেপে ধরল এলিজার অধরে, যা তার অধরের সঙ্গে নিখুঁতভাবে মিলে যাচ্ছিল। কোনো দ্বিধার জায়গা পর্যন্ত অবশিষ্ট রইল না। এলিজা একইভাবে প্রতিক্রিয়া জানালো। তার হাত অ্যাশারের বাহু বেয়ে উঠে গিয়ে তার কাঁধে স্থির হলো। আঙুলগুলো তার শার্টের কোণা জড়িয়ে ধরল। তাদের মধ্যকার উষ্ণ আলিঙ্গন আরো গভীর হলো। অ্যাশারের রসনা এলিজার রসনাকে ছুলো এমন এক সংবেদনশীলতায় যা এলিজার পায়ের আঙুল পর্যন্ত শিহরণ পৌঁছে দিল। এলিজা স্বতঃস্ফূর্তভাবে তার দিকে বাঁকা হলো। রেশমে চাদরগুলো তার নড়াচড়ায় মৃদু মুচড়ে গেল। অ্যাশারের হাত ধীরে ধীরে তার কোমরে নামলো। তার আঙুলের মৃদু চাপ তাকে স্থির রাখলো, যদিও এলিজা অনুভব করছিল যে তার স্পর্শে সে যেন গলে যাচ্ছে। অ্যাশার তার ঠোঁট সরিয়ে নিঃশ্বাস মেলালো। তার কপাল এলিজার কপালে ঠেকালো। You're driving me crazy, Elizabeth. সে ফিসফিস করে বলল, তার কণ্ঠ আবেগে ভারী। কিছুটা থেমে আবারও শ্বাস নিয়ে বলল, তুমি কি তা জানো? এলিজার নিঃশ্বাস থেমে গেল, কিন্তু সে হাসলো। তার হাত অ্যাশারের মুখ ছুঁয়ে থাকলো। ইউ আর নাও ইভেন মিস্টার মিলার, আমরা এখন এক। সে মৃদু হাসি দিয়ে বলল। তার কণ্ঠ হালকা হলেও তার চোখ আর অনুভূতির গভীরতা প্রকাশ করছিল। অ্যাশার আর কোনো কথা বলল না। তার ঠোঁট এলিজার ঘাড়ে নামলো। একের পর এক চুমু বসালো, প্রতিটা আগের থেকে ধীর আর চিন্তাশীল। তার দাঁত হালকা করে এলিজার কলার বুনছিল। এলিজার ঠোঁট থেকে একটা নরম হাফধ্বনি বের করে নিয়ে তার দন্তদ্বারের জায়গাটি শান্ত করলো। তার নাম এলিজার ঠোঁট থেকে ফিসফিস করে বের হলো, আর সে থামলো। তার ঠোঁট এলিজার ত্বকে ঘেঁষা। আবার বলো। সে মৃদু নির্দেশ করলো। তার কণ্ঠে ছিল আদেশ আর অনুরোধের মিশ্রণ। এলিজা কাপা কণ্ঠে ভরা নিঃশ্বাসে বলল, অ্যাশার। তার নাম এলিজার ঠোঁট থেকে বেরানো অ্যাশারকে বিধ্বস্ত করলো। সে নড়ল। তার ভার এলিজার উপর বাড়ল। সে হাত নামিয়ে এলিজার উরু চেপে ধরল। তার ত্বকের উপর দিয়ে তার হাতের উত্তপে আগুনের রেখা টেনে নিয়ে গেল। এলিজা তার দুহাতের আঙুলে অ্যাশারের চুলে ছোঁয়ালো। হঠাৎ করে শক্ত করে চেপে ধরলো অ্যাশারের ছাই রঙা চুলগুলো। যখন অ্যাশারের ঠোঁট তার ত্বকে আরো গভীর অনুসন্ধান চালাতে শুরু করলো, তার স্পর্শ আরো দৃঢ় আর দাবিদার হয়ে উঠল। তাদের নিঃশ্বাস মিলে গেল। তাদের কায়া একত্রে এমন এক ছন্দে চলতে লাগলো যা ছিল স্বাভাবিক, আদিম, তবু অত্যন্ত ব্যক্তিগত। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন ছিল শব্দহীন এক কথোপকথন, একটি নীরব বিনিময়, প্রতিশ্রুতি আর কামনার। সময় তাদের চারপাশে প্রসারিত এবং সংকুচিত হয়ে গেল। পৃথিবীর সীমানা তাদের ভাগ করা স্থানটিতে সংকুচিত হয়ে রইল। অ্যাশার মাথা তুলে এলিজার দিকে তাকালো। তার চোখ গভীর আবেগে কালো হয়ে উঠছিল। শরীরের সাথে তাল মিলিয়ে কম্পনরত গলায় সে এলিজার উদ্দেশ্যে বলল, তুমি আমার এলিজাবেথ, শুধু আমার। বলেছ টিলের কথা, আমি তোমাকে ছাড়ছি না, কখনোই না। তুমি চাইলেও না। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে তোমাকে খুন করে হলো নিজের কাছে রেখে দেব। আই লাভ ইউ ফ্রম মাই টিনেজ। আমার প্রথম ভালোবাসা, কেবল আমার। এলিজা তার মুখের দুই পাশে হাত রেখে তার গালের হাড়ের উপর আঙুল ছুঁয়ে দিল। আমি তোমার না, কখনো না, তবে তুমি আমার অ্যাশার। সে দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমার হতে হবে এলিজাবেথ, আর তা আমি নিশ্চিত করব। লেটস সি। সে ইউ লাভ মি। কিছুটা রুড়ো গলায় আদেশ করলো অ্যাশার। কি পাবো বললে? কিছুটা বাঁকা হেসে উল্টো প্রশ্ন করলো এলিজা। ধরে নাও, যা চাচ্ছ তার কয়েকগুণ বেশি কিছু পাবে। ট্রাইং টু সিডিউস মি অ্যাশ? মুচকি হাসলো এলিজা। Yes, this time Asher Miller is only belongs to his princess. Asher is in your feet. Oh, Elizabeth. Let him in, Elizabeth. Let him in, please. অস্থির হয়ে উঠল অ্যাশার। এলিজা মুখের হাসি চওড়া করে উত্তর করলো, আই লাভ কি? টু টিজ ইউ। Oh, fucking God. Eliza, don't tease. Otherwise কালকে বড় হেডলাইন হবে। Asher Miller তার সদ্য বিবাহিত স্ত্রীকে মেরে ফেলেছে। And of course, by fucking her. ছি, অ্যাশার কি বলছো এসব? তোমার মুখে আসলেই কোনো কথা আটকায় না, ঠোঁটকাটা স্বভাব। তোমারটা কেটে দিই? শাট আপ। Say my name, Elizabeth. নো। Please, my sweetheart. অ্যাশ। অ্যাশার আর কোনো কিছু তোয়াক্কা করলো না। দুজনেই ডুব দিল ভালোবাসার এক গভীর খাদে, নিজেদের ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হতে। আর শব্দগুলো তাদের মাঝে একটা অঙ্গীকার হয়ে ঝুলে থাকলো। এই মুহূর্তকে সিল করে দিল, যা তারা কোনোদিন ভুলতে পারবে না। তাদের প্রথম রাতের মুহূর্ত, হালকা শীতল বাতাস ছড়ানো সকাল, যা শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। রেশমের বিছানায় লোমশ ব্ল্যাঙ্কেটের আদলে জড়িয়ে আছে দুটো অনাবৃত দেহ। সকালের রোদের মিষ্টি আলো কাছ ভেদ করে বিছানায় এসে পড়ল। রোদের কোমল আলো এলিজার চোখে মুখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে পাশে শুয়ে থাকা অ্যাশারের দিকে তাকায়। তার মুখে এক প্রশান্তি মেশানো মুচকি হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সে বলে, গুড লাক কমরেড, ইউ হ্যাভ এ লং রোড। বিছানা ছেড়ে নেমে ওয়ার্ড্রোব থেকে মখমলের একটা নরম ফ্রক গায়ে জড়িয়ে নেয়।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়, কিন্তু হঠাৎ তার দৃষ্টি থমকে যায়। তার গর্দানে জলজল করছে অ্যাশারের দেওয়া ছোট ছোট চিহ্ন, অধিকার আর ভালোবাসার মিশ্রণে করা গভীর আবেগের ছাপ। সে হাত দিয়ে চিহ্নগুলোর উপর আলতো করে বুলিয়ে যায়, যেন স্পর্শের মধ্য দিয়ে সেই মুহূর্তগুলোকে আবার অনুভূত করতে চায়। এক অজানা ভাবনা তার মনে উকি দেয়, তার চোখে মুখে লজ্জা আর ভালোবাসার মিশ্রণ খেলা করে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সে, ফিরে আসে বিছানার কাছে, অ্যাশারের দিকে তাকিয়ে কিছুক্ষণ তার মুখের প্রশান্ত ঘুমের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, তারপর আস্তে আস্তে করে ডাকে, অ্যাশ, ওয়েক আপ, ইউ হ্যাভ টু টেক দ্য ফ্লাইট। আড়মোড়া ভেঙে অস্পষ্ট দৃষ্টিতে এলিজার দিকে তাকায় অ্যাশার। মিনিময় মুচকি এসে বলে, উঠছে। কথাটা শেষ করে পুনরায় বালিশে মুখ গুজে নেয় সে।